গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ দ্বিতীয় পর্ব। বকুলি রান্না করল ভাত, ডাল এবং ইলিশ মাছের ঝোল। শওকত সাহেব ভর দুপুরে বাজার নিয়ে এসেছেন। রান্না করতে তাই 2টো বেজে গেল। শওকত সাহেব দুবার এসে খোঁজ খবর নিলেন তরকারি নেমেছে কিনা। বকুল তাড়াতাড়ি করতে গিয়ে সব কিছুই কেমন এলোমেলো করে ফেলতে লাগল। খেতে বসে শওকত সাহেব কঠিন কঠিন কিছু কথা বললেন। এত বড় মেয়ে সামান্য একটা তরকারি রাঁধতে পারে না কেন, এই নিয়ে বিস্ময় প্রকাশ করলেন। গলা টেনে টেনে বললেন, লবণ কি সস্তা হয়েছে? আধাশের লবণ দিয়েছিস তরকারিতে, সবটা তুই একা খেয়ে শেষ করবি। বকুলের লজ্জায় মরে যেতে ইচ্ছে করল। শওকত সাহেব প্লেট ঠেলে দিয়ে হাত ধুতে গেলেন। বকুল বাবুকে ফিসফিস করে বলল, লবণ খুব বেশি হয়ে গেছে। শুধু মাছটা খা, ডালের সঙ্গে মিশিয়ে খা। তুমি খাবে না? না। বকুল সত্যি সত্যি কিছু মুখে দিল না। নিজের জন্য তার খুব কষ্টও হল না। এটা তার অভ্যেস আছে, প্রায়ই সে রাগ করে না খেয়ে থাকে। মুনা 2টা প্যারাসিটামল খেয়েছে, মাথা ধরা তবু কমেনি, আরও যেন বেড়েই যাচ্ছে। আজ কোথাও বেরোনোর প্রশ্নই ওঠে না। মামুন অপেক্ষা করে করে মহা বিরক্ত হবে। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুনের সঙ্গে যে কবার কোথাও যাবার প্রোগ্রাম করা হয়েছে সে কবারই এরকম ঝামেলা। মুনাপা, কি কিছু খাবে না? না। মামিকে খেতে দিয়েছিস? মা ভাত খাবে না, রুটি বানিয়ে দিতে বলেছে। বানিয়ে দে। আটাটা গরম পানিতে সেদ্ধ করে নিবি, নয়তো রুটি নরম হবে না। ঘরে আটা নেই। বাবুকে দোকানে যেতে বল। বাবু যেন কোথায় গেছে, আমি গিয়ে নিয়ে আসব? না, তুই কি যাবি? মামাকে গিয়ে বল। আমি বলতে পারবো না, তুমি বলো। ঠিক আছে, আমি বলছি। শওকত সাহেব কোনো রকম বিরক্তি প্রকাশ না করেই আটা আনতে গেলেন। বকুল বলল, আপা, টিনা ভাবির বাচ্চা হবে। মুনা বলল, এখনই বাচ্চা হবে কি? সেদিনই না বিয়ে হলো। সেদিন না, 6 মাস 11 দিন হয়েছে। তোর দেখে একেবারে দিন তারিখ মুখস্থ। এত খাতির কেন তোর সাথে? খাতির কোথায় দেখলে? আর খাতির হওয়াটা কি খারাপ? বেশি হওয়াটা খারাপ, বেশি কোনোটাই ভালো না। কেন? মুনা প্রশ্নের জবাব দিতে পারল না। সে লক্ষ্য করল বকুল আজকাল বেশ কঠিন ভঙ্গিতে কথা বলছে। এটা ভালো লক্ষণ। মেয়েদের এত পুতু পুতু থাকলে চলে না। বকুল বলল, মুনাপা, ওরা শুক্রবারে কাবুলিওয়ালা দেখতে যাবে, ইন্ডিয়ান এম্বাসির অডিটোরিয়ামে। আমাকেও সাথে যেতে বলছে। আমার জন্যও টিকিট এনেছে। ওরা স্বামী স্ত্রী দেখতে যাবে, তাদের মধ্যে তুই যাবি কেন? আমি তো যেতে চাই না, ওরা জোর করছে। আপা, যাব? শুক্রবার আগে আসুক, তারপর দেখা যাবে। তুমি আগে থেকে বাবাকে বলে রাখবে, নয়তো শেষে রাজি হবে না। তুমি আজ আর কোথাও যাবে না? না। বকুল মৃদু হেসে বলল, মামুন ভাই অপেক্ষা করে থাকবে। মুনা কিছু বলল না। বকুল তরল গলায় বলল, আমার কেন জানি মনে হচ্ছে তিনি তোমাকে দেখার জন্য আজ এখানে চলে আসবেন। বকুল লক্ষ্য করল না মুনা এই প্রসঙ্গটি পছন্দ করছে না। সে কিছুটা বিব্রত বোধ করল। প্রসঙ্গ পাল্টে বলল, তোমার চোখ টকটকে লাল হয়ে আছে, শুয়ে থাকো না। সন্ধ্যার দিকে মুনার জ্বর খুবই বাড়ল। শওকত সাহেব একটা থার্মোমিটার কিনে আনলেন। জ্বর 103-এর কাছাকাছি। তিনি থমথমে স্বরে বললেন, বৃষ্টির মধ্যে ঝাপাঝাপি, জ্বর তো হবেই। শরীর বেশি খারাপ লাগছে? মুনা ক্লান্ত স্বরে বলল, কানের কাছে বকবক করলে খারাপ লাগে। তুমি যাও তো এই ঘর থেকে। শওকত সাহেব নড়লেন না, পাশেই বসে রইলেন। বাতি নিভিয়ে দাও মামা, চোখে লাগছে। বাবু বাতি নিভিয়ে বারান্দায় একা একা বসে রইল। বকুল রাতের রান্না চড়িয়েছে। একা একা রান্নাঘরে তার একটু ভয় ভয় লাগছে।
সে বেশ কয়েকবার বাবুকে ডেকেছে, বাবু আসেনি। লতিফার পানির তৃষ্ণা হয়েছিল, ক্ষীণ কণ্ঠে কয়েকবার পানির কথা বললেন, কেউ শুনল না। তিনি আবার ঘুমিয়ে পড়লেন। বেশিক্ষণ জেগে থাকতে পারেন না, চোখ জড়িয়ে আসে। মুনা বলল, মামা, তুমি আমার পাশে এরকম বসে থাকবে না তো, অন্য ঘরে যাও। তোর কোনো অসুবিধা করছি নাকি? করছো, ভোঁস ভোঁস করে সিগারেট টানছো, আমি গন্ধে থাকতে পারছি না। শওকত সাহেব আধ খাওয়া সিগারেটটা ফেলে দিলেন, মৃদুস্বরে বললেন, গ্রিন ফার্মেসিতে বলে এসেছি, ডাক্তার এলেই পাঠিয়ে দেবে। মুনা পাশ ফিরল। গায়ের ওপর কাঁথাটা দিয়ে রাখ না, ফেলে দিচ্ছিস কেন? গরম লাগছে তাই ফেলে দিচ্ছি, ঠান্ডা লাগলে আবার দেব। তুমি ও ঘরে গিয়ে বসো না মামা। শওকত সাহেব উঠলেন না, গলার স্বর অনেকখানি নামিয়ে বললেন, তোর বাবা তোর বিয়ের জন্য আলাদা করে কিছু টাকা দিয়ে গিয়েছিল আমাকে, 9,000 টাকা। সেই আমলের 9,000 টাকা অনেক টাকা, বুঝলি মুনা। টাকাটা সংসারে খরচ হয়ে গেছে। খরচ হয়েছে, ভালো হয়েছে, এখন চুপ করো। আমি প্রভিডেন্ট ফান্ড থেকে 6,000 টাকা তুলে রেখেছি, তুই নিয়ে নিস, বাকিটা পরে দেব, ভাগে ভাগে দেব। মামা, আমাকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তোমরা না দেখলে আমার যাওয়ার জায়গা ছিল? তুমি আমাকে যে আদর করো তার 10 ভাগের 1 ভাগ নিজের ছেলে মেয়েদের কোনোদিন করেছ? আর আজ তুমি টাকার কথা তুললে? ছি ছি। না মানে, মাঝে মাঝে তুমি এমন সব আচরণ করো যে মেজাজ ঠিক থাকে না। কি করলাম? এই যে দুপুরে খেতে বসে চেঁচামেচিটা করলে, বেচারি বকুল কেঁদে কেটে অস্থির, ভাত খায়নি দুপুরে। ননির পুতুল এক একজন, ধমক দিলে খাওয়া বন্ধ হয়ে যায়, ছড় দিয়ে দাঁত ফেলে দিতে হয় এদের। তুমি যাও তো মামা, ওকে 2-1 মিষ্টি কথা বলো, আমার কানের কাছে বসে ঘ্যান ঘ্যান করবে না। শওকত সাহেব উঠে পড়লেন, বারান্দায় গিয়েই প্রচণ্ড একটা ধমক দিলেন বাবুকে। বই নিয়ে বসার কথাটা বলে দিতে হবে। বাবু শুকনো মুখে বই আনতে গেল। অঙ্ক বই আর খাতা নিয়ে আয়। গায়ে তো কারো বাতাস লাগে না, শক্ত মার দিলে হুঁশ হবে, তার আগে হুঁশ হবে না, শয়তানের ঝাড়। দুপুরবেলা হুট করে কোথায় গিয়েছিলি? বাবু কোনো জবাব দিল না, অঙ্ক খাতা ও বই নিয়ে বসল। তার মুখ সাদা হয়ে গেছে, বাবাকে সে খুব ভয় পায়। শওকত সাহেব রান্নাঘরে উঁকি দিলেন। বকুল বাবাকে দেখে জড়সড় হয়ে গেল। রান্নাঘরটাকে তো একেবারে দেখি পায়খানা বানিয়ে রেখেছিস, গুছিয়ে টুচিয়ে নিতে পারিস না, কোনোটাই তো দেখি হয় না। পড়াশোনাও না, কাজকর্ম না, করবিটা কি? কারো বাড়িতে তো ঝিগিরিও পাবি না। 1 কাপ চা বানিয়ে দিয়ে যা। বকুল ক্ষীণস্বরে বলল, দুধ চা? একটা হলেই হলো। তোর মা কিছু খেয়েছিল দুপুরে? রুটি খেয়েছিল। মোনার জন্যে হালকা করে বার্লি বানা, লেবুর রস দিয়ে লবণ দিয়ে ভালো করে বানা। বার্লি আছে না ঘরে? আছে। শওকত সাহেব চলে গেলেন। তখন বকুলের মনে পড়ল ঘরে বার্লি নেই। এই কথাটা এখন বাবাকে বলবে কে? রাগে নিজের হাত কামড়াতে ইচ্ছে হচ্ছে। সে বাবার জন্যে চায়ের পানি চড়াল, ঘরটা একটু গোছাতে চেষ্টা করল। তার আবারও কেন জানি ভয় ভয় করছে। রান্নাঘরে একা থাকলেই একটা ভয়ের গল্প মনে হয়। ওই যে রান্নাঘরে একটি বউ একা একা মাছ ভাজছিল, হঠাৎ জানলা দিয়ে একটা রোগা কালো হাত বেরিয়ে এলো, নাকি সুরে কে একজন বলল, মাছ ভাজা দে। তাছাড়া আজ দুপুরেও ভাবি 5-6টা ভূতের গল্প বলেছে। তার কোন খালার নাকি জিনের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই জিন সুন্দর সুন্দর সব জিনিসপত্র এনে দিত। একবার নাকি একটা ফুলের মালা এনে দিয়েছিল, যার সবগুলো ফুল কুচকুচে কালো রঙের। দিনের বেলা গল্পগুলি শুনে হাসি এসেছে, কিন্তু এখন আবার কেমন ভয় ভয় লাগছে। সবগুলি গল্পই মনে হচ্ছে সত্যি। ভাবি বলছিল, তুমি যা সুন্দর, সাবধানে থাকবে ভাই, ভর দুপুরে আর সন্ধ্যায় এলো চুলে থাকবে না। বকুল অবাক হয়ে বলেছিল, এলো চুলে থাকলে কি হয়? খারাপ বাতাস লাগে। খারাপ বাতাস লাগে মানে? জিন ভূতের আসর হয়। সুন্দরী মেয়েদের উপর জিনের আসর হওয়া খুব খারাপ। সারা রাত এরা ঘুমুতে দেয় না, বিরক্ত করে।
কিভাবে বিরক্ত করে? এখন বুঝবে না, বিয়ে হওয়ার পর বুঝবে। এই বলে ভাবি মুখ টিপে টিপে খুব হাসল, রহস্যময় হাসি। কি বকুল, শুনতে চাও কিভাবে বিরক্ত করে? না, শুনতে চাই না। অবশ্য অনেকে সেটা পছন্দও করে। আমার ওই খালার কথা বলছিলাম না, সেই খালা জিন না এলে এমন অস্থির হয়ে যেত, কাপড় টাপড় খুলে ফেলে বৃষ্টি কাণ্ড করত। তিনি এখন কোথায় থাকেন? চাঁদপুরে। এখন আর এইসব নেই, খুব ভালো মানুষ। এক ওভারসিয়ারের সঙ্গে বিয়ে হয়েছে, 3 ছেলে মেয়ে। জিনভূতের কথা আর কিছুই মনে নেই। ডাক্তার এলো 9:30টার সময়। তার সঙ্গে এলো বাকের। বাকেরের গায়ে চকচকে লাল রঙের একটা শার্ট। শার্টের পকেটে 5-5 প্যাকেট উঁচু হয়ে আছে। তার মুখ অত্যন্ত গম্ভীর, যেন অসুখের ব্যাপারে দারুণ চিন্তিত। বাকেরকে দেখে মুনার বিরক্তির সীমা রইল না। তাকে পরিষ্কার করে বলা হয়েছে এ বাড়িতে যেন কোনো দিন না আসে, তবু কেমন নির্লজ্জের মতো এসেছে। আর বাবুর কাণ্ড একেবারে শোবার ঘরে নিয়ে আসতে হবে। সে তো আর ডাক্তার না। মুনা বিরক্ত চোখে তাকিয়ে রইল। বাকের বলল, খুব ফ্লু হচ্ছে চারদিকে, কাহিল অবস্থা। জ্বর বেশি নাকি তোমার? মুনা জবাব দিল না, তাকালো ডাক্তারের দিকে। এই ডাক্তার এ পাড়ায় নতুন এসেছে, দেখে মনে হয় 9-10 পড়ে। স্টেথোস্কোপ হাতে এমনভাবে চারদিকে দেখছে যেন যন্ত্রটি নিয়ে সে কি করবে মনস্থির করতে পারছে না, কিংবা হয়তো স্টেথোস্কোপ বুকে বসাতে সাহস করছে না। মুনা বলল, আমার গলাটা দেখুন, ঢোক গিলতে পারি না। ডাক্তার সাহেব গলায় ছোট্ট একটা টর্চের আলো ফেললেন। বাকের বলল, দেখি, আমি টর্চ ধরছি, আপনি দেখুন ভালো করে। ডাক্তার কিছু বলার আগেই সে টর্চ নিয়ে নিল। মুনা বলল, আপনি বসার ঘরে গিয়ে বসুন না, ওকে দেখতে দিন। উনি তো দেখছেন, আমি দেখছি নাকি? আমি কি ডাক্তার? ডাক্তার সাহেব বললেন, কানে ব্যথা আছে? জি না। আপনার কি আগেও টনসিলের প্রবলেম ছিল? জি। বাকের একগাল হেসে বলল, একেবারে ছেলেবেলা থেকে মোনার এই প্রবলেম। বৃষ্টির একটা ফোঁটা পড়ল, অমনি গলা ফুলে গেল, পিকিউলিয়ার। ডাক্তার সাহেব নিচু স্বরে বললেন, একটা থ্রোট কালচার করা দরকার। বাকের বলল, দরকার হলে করবেন, একবার কেন 10 বার করবেন। মুনা বলল, আপনারা বসার ঘরে গিয়ে বসুন, আমি চা দিতে বলি। বাকের বলল, চাটা কিচ্ছু লাগবে না, রোগীর বাসায় কোনো খাওয়া দাওয়া করা ঠিক না। কি বলেন ডাক্তার সাহেব? ডাক্তার কিছু বললেন না। বকুলের দিকে তাকিয়ে বললেন, আমাকে একটু পানি দেবেন, হাত ধোবো। এই প্রথম বোধহয় বয়স্ক একজন কেউ বকুলকে আপনি বলল। বকুলের গাল টকটকে লাল হয়ে গেল মুহূর্তেই। সে অনেকখানি মাথা নিচু করে ফেলল। বাকের বলল, সাবান আর পানি নিয়ে আসো বকুল, পরিষ্কার দেখে একটা টাওয়ালও আনবে। মুনা বলল, বাকের ভাই, আপনি বসার ঘরে চলে যান, মামার সঙ্গে কথা বলুন, এই ঘরটা গরম। ফ্যানটা ছাড়ো না। ফ্যান নষ্ট, কয়েল নষ্ট হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, সকালবেলা লোক পাঠিয়ে দেব, খুলে নিয়ে যাবে। মদনাকে বললেই 1 ঘন্টার মধ্যে ঠিক করে দেবে। ঝামেলা করতে হবে না। কোনো ঝামেলা না, মদনা শালাকে একটা ধমক দিলেই হবে। বাকের বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করল। চকচকে লাইটার বের করে অনেক সময় নিয়ে সিগারেট ধরালো। ডাক্তার সাহেব বারান্দায় হাত ধুতে গিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, কি নাম আপনার? উত্তর দিতে বকুলের খুব লজ্জা লাগতে লাগল। তার মনে হলো যেন এর উত্তর দেওয়াটা ঠিক না। সে অস্পষ্ট স্বরে বলল, বকুল, আমাকে তুমি করে বলবেন, আমি স্কুলে পড়ি। তাই নাকি? কোন স্কুলে? মডেল গার্লস স্কুলে। ম্যাট্রিক দেবে এবার? জি। সায়েন্স? জি না। সায়েন্স পড়লে ভালো করতে, ডাক্তার হতে পারতে। ডাক্তারের খুব দরকার আমাদের, মেয়ে ডাক্তারের দরকার আরও বেশি। বকুল কিছু বলল না, জগে করে পানি ঢেলে দিতে লাগল। ডাক্তার সাহেবের হাত পরিষ্কার করতে অনেক সময় লাগল। যাবার সময় তিনি ভিজিটও নিলেন না। কেন ভিজিট নিচ্ছেন না সেই কারণটিও স্পষ্ট করে বলতে পারলেন না।
হড়বড় করে যা বললেন তার মানে হলো সবার কাছ থেকে তিনি ভিজিট নেন না। ডাক্তারি তো কোনো ব্যবসা না, ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দেখা ঠিক না, ইত্যাদি। তারা বেশ কিছু সময় বসার ঘরে বসে রইল। ডাক্তার সাহেব বললেন তিনি চা খান না, তবুও শেষ পর্যন্ত চা খেলেন। বাকের বলল ঘরে কাজের লোক নেই, এটা তাকে বললেই একটা ব্যবস্থা করতে পারত। বাবুকে সে ছোটখাটো একটা ধমকও দিল, রোজ দেখা হয়, আমাকে বললেই পারতি। পরদিন সকালে মদন মিস্ত্রির লোকজন এসে ফ্যান খুলে নিয়ে গেল, বলে গেল বিকেলের মধ্যে দিয়ে যাবে। তার কিছুক্ষণ পরে এলেন ডাক্তার সাহেব। তিনি নাকি পাশ দিয়ে যাচ্ছিলেন, রুগী কেমন আছে দেখে যেতে এসেছেন। বকুল তাঁকে চা বানিয়ে খাওয়ালো। চাটা তার কাছে খুব চমৎকার লাগল। কোন দোকান থেকে চায়ের পাতা কেনা হয়েছে তা জানতে চাইলেন। বকুল চোখ মুখ লাল করে তার সামনে বসে রইল। তার মনে হলো এরকম একটি চমৎকার ছেলের সঙ্গে তার বিয়ে হলে খুব ভালো হতো। ডাক্তার সাহেব যাবার আগে বললেন, বকুল যাই। বকুলের কিছু একটা বলা উচিত, কিন্তু সে বলতে পারল না। পালবাবু অবাক হয়ে বললেন, এ কি অবস্থা ম্যাডাম? মুনা বলল, কদিন খুব ভুগলাম, টনসিলাইটিস। আপনারা ভালো তো? ভালোই। 3 দিনের জ্বরে কারো অবস্থা এমন হয়ে জানতাম না। আপনার দিকে তাকানো যাচ্ছে না, গেছো পেতনির মতো লাগছে। রাগ করলেন নাকি? মুনার রাগ করল না, তবে বিরক্ত হল। পালবাবু বড় বিরক্ত করতে পারেন। মেয়েদের টেবিল বেছে বেছে বসবেন, সামান্য জিনিস নিয়ে বকবক করে মাথা ধরিয়ে দেবেন। আপনার ভাবির স্বামী এসেছিলেন, তারও মুখ দেখলাম শুকনো। সিক লিভের দরখাস্ত করেছেন শুনে মুখ আরও শুকিয়ে গেল। উনি গিয়েছিলেন নাকি আপনাদের ওখানে? না, যায়নি। সেটাই ভালো, ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়া ভালো না। এই আমাকে দেখেন, প্রতি বৃহস্পতিবার শ্বশুরবাড়ি যাই, শুক্র শনি 2 দিন থাকি। এতে লাভটা কি হয়েছে জানেন? শ্বশুরবাড়িতে প্রেস্টিজ বলে আমার কিছুই নেই। মুনার শুকনো গলায় বলল, তাই নাকি? হ্যাঁ, গত সপ্তাহের আগের সপ্তাহে শ্বশুরমশাই আমাকে বললেন, বাবা রেশনটা একটু তুলে দিতে পারবে? চিন্তা করেন অবস্থা, জামাইকে বলছে রেশন তুলতে। মুনার সবচেয়ে উপরের ফাইলটা খুলল, কিছু একটা নিয়ে ব্যস্ত হওয়া। পালবাবু খানিকক্ষণ বকবক করে অন্য টেবিলে যাবে। 10টা এখনো বাজেনি, অফিস ফাঁকা। ইলিয়াস সাহেব আর ফখরুজ্জামান সাহেব শুধু এসেছেন। ওদের টেবিল ঘরের শেষ প্রান্তে। মুনার সঙ্গে তাদের তেমন আলাপও নেই। তবু ফখরুজ্জামান সাহেব এসে জিজ্ঞেস করলেন, শরীর ঠিক হয়েছে? খুব কাহিল হয়েছেন দেখছি। মুনা বলল, আপনারা ভালো ছিলেন সবাই? বলেই মনে হলো কথাটা খুব মেলি হয়ে গেল। 3 দিন পরে এসেই আপনারা ভালো ছিলেন সবাই জিজ্ঞেস করাটা আদিক্ষেতার মতো। কি হয়েছিল আপনার? ফ্লু? মুনা জবাব দেবার আগেই পালবাবু বললেন, ম্যাডামের হয়েছে টনসিলের ব্যারাম। কিছু কিছু লোক থাকেন এমন বিশ্রী স্বভাবের। পালবাবুর মতো আরেকজন আছে, সিদ্দিক সাহেব। সবসময় গলা নিচু করে এমনভাবে কথা বলবেন যেন মনে হয় ষড়যন্ত্র করছেন। ম্যাচের কাঠি দিয়ে দাঁত খোঁচাবেন এবং কাঠিগুলো টেবিলের উপর ফেলে রেখে যাবেন। অসহ্য। বড় সাহেবের বেয়ারা মুনির এসে বলল, আপনার স্যার ডাকে। পালবাবু ভুরুক মুচকে বললেন, অফিস তো এখনো শুরুই হয়নি, এখনই কিসের ডাকাডাকি? যাও বলো 10 মিনিট পরে আসবে। না না ম্যাডাম, ডাকা মাত্রই ছুটে যাওয়া ঠিক না। বসেন, চা খান, তারপর যান। চায়ের কথা বলে এসেছি। চা তো আমি বেশি খাই না। আরে খান না, খাওয়ার পর একটা পান খান, মাইল্ড একটা জর্দা আছে, মুর্শিদাবাদ থেকে আমার এক মামা শ্বশুর পাঠিয়েছেন। মুনাদের অফিসের বড় সাহেব লোকটি ছোটখাটো, বালক বালক চেহারা, কিন্তু লোকটি কাজ জানে এবং কাজ করতেও পারে। কাজ জানা সমস্ত মানুষদের মতো সেও অফিসের খুব অপ্রিয়। তার নামে নানা রকম গুজবও আছে। টিফিন টাইমে সে নাকি মেয়েদের ঘরে ডেকে নিয়ে যায় এবং কাজের প্রশংসা করবার ছলে পিঠ চাপড়ায় কিংবা হাতে ধরে। একবার নাকি ডিসপ্যাচ সেকশনের নিনু খানের ব্লাউজ খুলে ফেলেছিল। বিরাট কেলেঙ্কারি। মুনির সে সময় চা নিয়ে ঘরে ঢুকেছিল বলে তার চাকরি যায় যায় অবস্থা। মুনার সঙ্গে এরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি।
তবু যতবারই সে বড় সাহেবের ঘরে ঢোকে ততবারই দারুণ অস্বস্তি ভোগ করে। আজও সে ঢুকল ভয়ে ভয়ে। ইসরায়েল সাহেব তার দিকে তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব কাহিল হয়েছেন তো? জি স্যার, টনসিলটা ফুলে গিয়েছিল। ভালো মতো চিকিৎসা করান, কেটে ফেলে দিন, নয়তো রেগুলার অফিস কামাই হবে। গত 3 মাসে আপনি 9 দিন ছিলেন সিক লিভে। ফাইলটা সেদিন দেখলাম। মুনা কিছু বলল না। ইসরায়েল সাহেব গম্ভীর স্বরে বললেন, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মুনা আড়ষ্ট হয়ে সামনের একটি চেয়ারে বসল। ইসরায়েল সাহেব থেমে থেমে বললেন, না দেখে চিঠিতে সই করেন কেন? টাইপিস্টরা ভুল করেই, কাজে এদের টাইপ করা প্রতিটি শব্দ চেক করতে হয়, বিশেষ করে ফিগারগুলো। মুনা ঠিক বুঝতে পারল না ঝামেলাটা কি। বড় রকমের কিছু হওয়ার কথা না, সে চিঠিপত্র দেখেই সই করে। এনকো কর্পোরেশনের কাছে লেখা চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে 11,936, অ্যাকচুয়াল ফিগার হবে 11,636। কমন মিস্টেক, 6 হয়েছে 9। আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি ফাইলটা আনিয়ে দেখি এই ব্যাপার। মুনা সাবধানে একটা নিঃশ্বাস ফেলল। ইসরায়েল সাহেব বললেন, এই জন্যই ডেকেছিলাম, যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনুন, আপনার শরীর বেশি খারাপ মনে হচ্ছে, আজ দিনটা বরং রেস্ট নিন। ঘণ্টাখানিক থেকে ফাইলপত্র অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে যান। মুনা থ্যাংক ইউ বলতে গিয়েও বলতে পারল না। এই লোকটির সামনে সে ঠিক সহজ হতে পারে না। মুনা ক্ষীণ স্বরে বলল, স্যার যাই। ঠিক আছে, যান। তারেক সাহেব থাকলে একটু পাঠিয়ে দেবেন। জি আছে স্যার। ঘণ্টাখানিক থেকে চলে যেতে বললেও মুনা লাঞ্চ ব্রেক পর্যন্ত থাকল। জমে থাকা কাজগুলি নিখুঁতভাবে করতে চেষ্টা করল। মাথা হালকা হয়ে আছে। খুব মন দিয়ে কিছু পড়তে গেলেই আপনাতেই চোখ বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিতে হয়। তারেক একবার বলেই ফেলল, ঘুমাচ্ছেন নাকি আপা? না রে ভাই, মাথা ঘুরছে। বড় সাহেব চলে যেতে বলেছেন, চলে যান না। জরুরি কাজ যা আছে দিয়ে যান আমার টেবিলে, অবসর পেলে করে দেব। কাজ তেমন কিছু নেই। তাহলে শুধু শুধু বসে আছেন কেন? মুনিরকে বলেন একটা রিক্সা ডেকে দেবে। মুনা মুনিরকে ডাকল। অফিসের আশেপাশে রিক্সা পাওয়া যায় না, মোড় থেকে ডেকে আনতে হয়। এরকম এক অন্ধগলিতে এত বড় অফিস কোম্পানি কেন বানালো কে জানে। অফিস থাকবে মতিঝিলে। তারেক, যাই ভাই। ঠিক আছে আপা, যান, কাল কথা হবে। বাসার দিকেই তো যাবেন? হ্যাঁ। মুনা অফিসের এই একটিমাত্র ছেলেকে নাম ধরে ডাকে এবং তুমি বলে, যদিও সে নিশ্চিত তারেক বয়সে তার চেয়ে বড়ই হবে। তুমি ডাকার ব্যাপারটিও কিভাবে শুরু হয়েছে মুনা নিজেও জানে না। প্রায় অবাক হয়ে একদিন সে লক্ষ্য করেছে তারেক আপনি বললেও সে নিজে বলছে তুমি। মামুনের সঙ্গে বিয়ের ব্যাপারটা এত পাকাপাকি না থাকলে অফিসে এই নিয়ে একটা আলোচনা হতো। পালবাবু সস্তা কিছু রসিকতা করার চেষ্টা করতেন। রিকশায় উঠেই মুনার মনে হলো বাসায় এই সময় ফিরে কোনো লাভ নেই। দুপুরে ঘুমলেই সারাটা বিকেল এবং সারাটা সন্ধ্যা তার খুব খারাপ কাটে। রাতের বেলা ঘুম আসে না, রাত 2-3 পর্যন্ত জেগে থাকতে হয়। মুনা রিকশাওয়ালাকে বলল মগবাজারের দিকে যেতে। এই সময় মামুনের মেসে থাকার কথা নয়, তাকে পাওয়া যাবে না, এটা প্রায় 100% সত্যি। তবু একবার দেখে গেলে ক্ষতি নেই কোনো। না পাওয়া গেলে কলেজে গিয়ে খোঁজ নেওয়া যাবে। সে পথে রিকশা থামিয়ে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস কিনল, মামুন খুশি হবে। কোন বইতে যেন পড়েছিল, পুরুষেরা সবচেয়ে খুশি হয় যখন তারা মেয়েদের কাছ থেকে সিগারেট উপহার পায়। মামুনকে সে আগেও কয়েকবার সিগারেট দিয়েছে, কোনোবারই মনে হয়নি সে খুব খুশি হয়েছে। এমনভাবে প্যাকেট খুলেছে যেন এটা তার প্রাপ্য। আজও তাই করবে। মামুন মেসে ছিল না। তার পাশের রুমের আলম সাহেব বললেন, উনি তো টেলিগ্রাম পেয়ে দেশে গেছেন, তার এক বোন মারা গেছে, আপনি কিছু জানেন না? না, অনেকদিন ধরে অসুস্থ ছিল, ওনার সবচেয়ে ছোট বোন। মুনা একটু বিব্রত বোধ করতে লাগল। এত বড় একটা ব্যাপার মামুন তাকে কোনো দিন বলেনি। তার একটি ছোট বোন আছে তা সে জানত,
কিন্তু এই বোনের এমন একটা অসুখ, তা মামুন কোনোদিন বলেনি। বসবেন আপনি? জি না, বসব না। ও দেশে গেছে কবে? পরশু সকালে। টেলিগ্রাম এসেছে তার আগের রাত্রে। ট্রেন ছিল না, তাই যেতে পারেনি। কবে আসবে কিছু বলে গেছে? জি না, কিছু বলেনি। আজকালের মধ্যেই এসে পড়বে। মরবার পর তো আর কিছু করার থাকে না, শুধু শুধু ঘরে বসে হয়টা কি। মুনা ক্লান্ত ভঙ্গিতে এসে রিকশায় উঠল। কড়া রোদ এসেছে, চকচক করছে চারদিক, তাকালেই মাথা ধরে যায়। মুনা হ্যান্ডব্যাগ খুলে সানগ্লাস বের করল। রোদটা খুব চোখে লাগছে। সানগ্লাস ব্যাপারটা বেশ অদ্ভুত। চোখে পড়বার সঙ্গে সঙ্গে চারদিক কেমন মেঘলা হয়ে যায়, একটু যেন মন খারাপও লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হতে লাগল মামুন কখনো তার নিজের ভাই বোন মা বাবার কথা নিয়ে তার সঙ্গে গল্প করেনি। এমন একজন অসুস্থ বোন ছিল তার, এটাও পর্যন্ত বলেনি। না বলার পেছনে কোনো যুক্তি নেই। মুনার খুব জানতে ইচ্ছে হল এই বোনটি কি ওর খুব আদরের ছিল? নামই বা কি তার? নাম মামুন বলেছিল, খুবই কমন একটা নাম বলে এখন মনে পড়ছে না, রোকেয়া বা সাবিহা জাতীয়। মুনার মনে হলো একটা চিঠি লিখে এলে ভালো হতো, অল্প কয়েকটা কথায় সুন্দর একটা চিঠি। হঠাৎ করে তোমার বোনের মৃত্যুর সংবাদ শুনলাম। সে যে অসুস্থ তা তো তুমি কখনো বলনি। চিঠিটা ঠিক হচ্ছে না, অভিযোগের ভঙ্গি এসে পড়ছে। কেন অসুস্থতার খবর আগে বলা হয়নি সেই নিয়ে অভিযোগ। পুরোপুরি মেয়েলি অভিমান। মৃত্যুর মতো এত বড় একটা ব্যাপারের পাশে মেয়েলি অভিযোগ একেবারেই মিশ খায় না। মুনা মনে মনে চিঠিটা অন্যভাবে লিখতে চেষ্টা করল এবং একসময় খুবই অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ ভিজে উঠেছে। কেন মামুন তাকে আগে বলল না? বকুলদের স্কুলে কোনোদিনই পুরোপুরি ক্লাস হয় না। প্রায় দিনই 7th পিরিয়ডে ছুটি হয়ে যায়। আজ 7th পিরিয়ডে রেহানা আপার ক্লাস। এই ক্লাসটা করা হবে না ধরেই নেওয়া যায়, কারণ রেহানা আপার অনেক রকম যোগাযোগ আছে, সেসব নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। মেয়েদের টিফিন এবং কোঅপারেটিভের দোকান তিনিই চালান। গার্লস গাইড এবং সবুজ সেবিকার ব্যাপারগুলো তাকে দেখতে হয়। নিয়মিত ক্লাস নেবার সময় তার কোথায়? কিন্তু আজ তাকে ক্লাসে আসতে দেখা গেল। তার মুখ গম্ভীর, হাতে প্রকাণ্ড একটা গ্লোব। তিনি ক্লাসে ঢুকেই ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলেন জলবায়ু। জলবায়ু তিনি গত সপ্তাহের আগের সপ্তাহে পড়িয়েছেন, কেউ অবশ্যই তাকে সেটা বলল না। ফরিদা, তুই বলতো জলবায়ু মানে কি? ফরিদা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। তিনি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ছাত্রীদের মোট সংখ্যা গুনতে লাগলেন। সব মিলিয়ে 38 জন ছাত্রী উপস্থিত। তিনি মুখ অন্ধকার করে বললেন, 38 জন প্রেজেন্ট, কিন্তু টিফিন এনেছিস 41টা। কেন? ক্লাস ক্যাপ্টেন অনিমার মুখ শুকিয়ে গেল। বল, 41টা টিফিন কেন? অনিমা আমতা করতে লাগল। চুরি শিখে গেছিস এই বয়সেই? বাবা কি করে? অনিমার মুখের কথা জড়িয়ে গেল। রেহানা পা আরও গম্ভীর হয়ে বললেন, জলবায়ু কাকে বলে বল দেখি। এটি একটি কাঁচা কাজ হয়ে গেল, কারণ অনিমা খুবই ভালো ছাত্রী। জলবায়ু কি এটি সে তাঁর চেয়েও অনেক গুছিয়ে বলল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু কি বল। আপা, এটা এখনো পড়ানো হয়নি। সব কিছু পড়িয়ে দিতে হবে? নিজে নিজে পড়া যায় না? তুই আজ ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবি। বসছিস কি জন্য? বসতে বলেছি? দাঁড়িয়ে থাক। ফরিদা, তুইও দাঁড়িয়ে থাক। তিনি প্রায় 10 মিনিট ধরে মেয়েদের মিথ্যা বলার অভ্যাস এবং চুরি করার অভ্যাসের উপর বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লাসে টু শব্দটাও হলো না। তিনি কপালের ঘাম মুছে ক্লান্ত স্বরে বললেন, বকুল ক্লাসে এসেছে? সবচেয়ে পেছনের বেঞ্চ থেকে বকুল ভয়ে ভয়ে উঠে দাঁড়াল। তোকে গতকাল টিফিন পিরিয়ডে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম, করেছিলি? আপা, আমি গিয়েছিলাম। আপনি হেড আপার সঙ্গে কথা বলছিলেন। কথাকে আমি সারা জীবন ধরে বলছিলাম? 5 মিনিট দাঁড়ানো গেল না?
বকুল প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছু বলল না। আজ ক্লাস শেষ হবার সাথে সাথে আসবি। বাংলাদেশের জলবায়ু কিরকম বল। বকুল ঘামতে লাগল। বইয়ের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। মৌসুমি বায়ু কাকে বলে কেউ জানো না? কে জানে? হাত তোল। শুধু অনিমা হাত তুলল। তিনি অনিমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। বিমর্ষ মুখে তিনি বাংলাদেশের জলবায়ুর কথা বলতে লাগলেন। গত সপ্তাহের আগের সপ্তাহেও একই কথা বলেছিলেন, তার মনে নেই। ক্লাসের মেয়েরা ঘণ্টা পড়ার জন্য অপেক্ষা করতে লাগল। ঘণ্টার পড়ছেই না। তাদের মনে হলো তারা অনন্তকাল ধরে ক্লাসে বসে আছে। বকুল টিচার্স কমন রুমে ভয়ে ভয়ে উঁকি দিল। রেহানা আপা হাত নেড়ে নেড়ে অঙ্ক আপার সঙ্গে কথা বলছেন। তিনি ইশারায় বকুলকে অপেক্ষা করতে বললেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। অন্য ছাত্রীরা সব চলে যাচ্ছে। স্কুলঘর দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। আজ তার একা একা যেতে হবে। বকুল কিছুক্ষণ পর পর্দা ফাঁক করে আবার উঁকি দিল। রেহানা আপা এবং অঙ্ক আপা দুজনেই খুব হাসছেন। অঙ্ক আপা কখনো হাসেন না। তার হাসি দেখে বকুল খুবই অবাক হল। অঙ্ক আপা বকুলকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন। রেহানা আপার মুখ অবশ্য এখনো হাসি হাসি। তিনি চটের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে এলেন। আয় বকুল, হাঁটতে হাঁটতে কথা বলি। রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দেব, তারপর রিক্সা নিয়ে চলে যাবি। কাল যখন স্কুলে আসবি তখন মনে করে তোর একটা ছবি নিয়ে আসবি। বকুল অবাক হয়ে তাকাল। রেহানা আপা বললেন, শাড়ি পরা ছবি আছে ভালো? জি না আপা। তাহলে এক কাজ কর, আজ বিকেলে একটা তুলিয়ে ফেল। চুলগুলো সামনে ছড়িয়ে দিবি, যাতে কত লম্বা সেটা টের পাওয়া যায়। বকুল ক্ষীণ কণ্ঠে বলল, জি আচ্ছা। খুব দরকার, ভুলে যাবি না যেন আবার। বকুল কোনো কথা বলল না। রেহানা আপা বললেন, তুই তো সবার বড়, তাই না? জি আপা। ক ভাই বোন তোরা? এক ভাই এক বোন। বাহ, ছোট ফ্যামিলি। একদিন যাব তোদের বাসায়, তোর মাকে বলিস। জি আচ্ছা। পড়াশোনা করছিস তো ঠিক মতো? করছি। লাস্ট বেঞ্চে বসিস কেন সবসময়? ফার্স্ট বেঞ্চে বসবি, মনে থাকবে? থাকবে। রেহানা আপা রাস্তার মোড়ে বকুলের জন্য একটা রিক্সা ঠিক করে রিক্সাওয়ালার হাতে 2 টাকা ভাড়া দিয়ে দিলেন। বকুল, হুড তুলে দে। হুড না তুলে মেয়েদের রিক্সা করে যাওয়া আমার পছন্দ না। বকুল সারা পথ অস্বস্তি বোধ করতে লাগল। মেয়েদের কাছে রেহানা আপার ছবি চাওয়া কোনো নতুন ব্যাপার না। তিনি উপরের ক্লাসের সুন্দরী মেয়েদের কাছে ছবি চান, বেছে বেছে, সবার কাছে না। এবং তার দিন 10 মধ্যেই সেসব মেয়েদের বিয়ে হয়ে যায়। আজে বাজে বিয়ে নয়, ভালো বিয়ে। রেহানা আপার ধারণা, ক্লাস 10 পড়া মেয়েরা হচ্ছে বিয়ের পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ। এই সময়টায় মেয়েরা ছেলেদের সম্পর্কে প্রথম কৌতূহলী হয় এবং প্রেম করবার জন্য ছোঁক ছোঁক করে। বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলেই প্রথম প্রেম হয় স্বামীর সঙ্গে। সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়। ক্লাস 10 পড়া মেয়েদের সম্পর্কে তাঁর নানা রকম থিওরি আছে। এইসব থিওরি তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রচার করে থাকেন। শওকত সাহেব বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি বকুলকে রিক্সা থেকে নামতে দেখে অবাক হলেন। তাকে রিক্সা ভাড়া দেওয়া হয় না। স্কুল এত দূরে নয় যে রিক্সা করে আসা যাওয়া করতে হবে। সংসারে কোনো কাঁচা পয়সা নেই। বকুল বোধহয় মুনার কাছ থেকে নিচ্ছে। মুনা এই সংসারে নানানভাবে টাকা খরচ করে। এটা তার পছন্দ নয়। কোন বইতে যেন পড়েছিলেন, যে সংসারে মেয়েদের রোজগারের টাকা খরচ হয় সেই সংসারের কোনো আয় উন্নতি হয় না। বকুল ঘরে ঢুকল খুব ভয়ে ভয়ে। তার ধারণা ছিল বাবা অকারণেই তাকে একটা ধমক দিবেন। দেরি হলো কেন? রিক্সা করে এসেছিস কেন? কিন্তু শওকত সাহেব তেমন কিছুই করলেন না। মেয়ের দিকে ভালো মতো তাকালেনও না। চারদিক ফাঁকা ফাঁকা। মুনা আপা বা বাবু কেউ নেই। সে মার ঘরে উঁকি দিল। লতিফা হাত ইশারায় তাকে কাছে আসতে বললেন। তার চোখ জলজল করছে, যেন বড় একটা কিছু ঘটেছে। তিনি ফিসফিস করে বললেন, তোর বাবার কি হয়েছে? কেন, কি আবার হবে? মিষ্টি কিনে এনেছে। কোথায় মিষ্টি?
ওই দেখ ড্রেসিং টেবিলের উপর। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি 1 প্যাকেট মিষ্টি। সে বলল, তুমি জিজ্ঞেস করনি কিছু? না, তুই জিজ্ঞেস করে আয়। মুনাপা আসুক, সে জিজ্ঞেস করবে। লতিফা নিজের মনে বললেন, আজ তোর বাবা চেঁচামেচি রাগারাগি কিছুই করেনি। অফিস থেকে এসেছেও সকাল সকাল। বকুল বলল, আজ তোমার শরীর কেমন? ভালোই। যা, তোর বাবাকে চা বানিয়ে দে। ঘরে মুড়ি আছে, পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দে। বকুল বারান্দায় গেল। বাবা আগের মতোই হাঁটাহাঁটি করছেন, কারো জন্য অপেক্ষা করছেন বোধ হয়। বকুল ক্ষীণস্বরে ডাকল, বাবা। কে? চা আনি। আন। চায়ের সঙ্গে কিছু খাবে? ঘরে মুড়ি আছে, মেখে দি। দে, বেশি করে ঝাল দিবি। আর শোন, মিষ্টি এনেছি, তোর মাকে দে, তুইও খা। বকুল ভয়ে ভয়ে বলল, মিষ্টি কি জন্যে? এমনি আনলাম। শওকত সাহেব সিগারেট ধরিয়ে বিব্রত ভঙ্গিতে কাশতে লাগলেন। মিষ্টি এনে তিনি যেন একটা অপরাধ করে ফেলেছেন। বকুল ছবির কথা তুলল রাতের খাবার সময়। অন্য সবার খাওয়া হয়ে গেছে, মুনা এবং সে বসেছে শেষে। এ কথা সে কথার পর বকুল খুব স্বাভাবিকভাবে রেহানা আপার ছবি চাওয়ার কথা বলল। মুনা খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কেন, ছবি দিয়ে কি হবে? আমি কি করে জানবো আপা? তুই কিছু জিজ্ঞেস করিসনি? না। ঠিক কি কি কথা হয়েছে তোর সঙ্গে? বকুল কথাগুলো গুছিয়ে বলতে চেষ্টা করল, কিন্তু ঠিক মতো বলতে পারল না। মোনা বলল, শাড়ি পরা ছবি চেয়েছে। হ্যাঁ। তোর বিয়ে দিতে চায় নাকি? বকুল কোনো জবাব দিল না। কি কথা বলছিস না কেন? বোধ হয় আপা এরকম মেয়েদের কাছে ছবি চায়, তারপর ওদের বিয়ে হয়ে যায়। শায়লার এরকম বিয়ে হলো। ডাল নাও আপা, ডাল নিয়ে খাও। খেতে ইচ্ছা করছে না। মুনা প্লেট ঠেলে উঠে দাঁড়াল। তুমি কি আমার উপর রাগ করেছ আপা? তোর উপর রাগ করব কেন? তুই আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। বাবু বিছানায় শুয়ে বই পড়ছিল। পড়ার ভঙ্গি দেখে মনে হতে পারে গল্পের বই, কিন্তু গল্পের বই না। বাবা যে কোনো সময় ঘরে ঢুকতে পারেন। রাত 10টার আগে হাতে গল্পের বই দেখলে সর্বনাশ হয়ে যাবে। মুনা ঘরে ঢুকতেই বাবু হাসি মুখে বলল, ফ্যান দেখেছ আপা? নতুন ফ্যান। বাকের ভাই বলে গেছেন পুরানটা ঠিক না হওয়া পর্যন্ত এটা থাকবে। মুনা বিরক্ত চোখে ফ্যান দেখল, কিছু বলল না। বাবু বলল, আরাম করে ঘুমানো যাবে, ঠিক না আপা? তোর আজ মাথা ব্যথা হয়নি? না। বিকেলে খেলতে গিয়েছিলি? হ্যাঁ। এখন থেকে রোজ যাবি। নিয়মিত খেলাধুলা করলে মাথা ব্যথা থাকবে না। ঝড় হোক বৃষ্টি হোক যাবি। আচ্ছা, যাব। যা তো, আমার জন্য একটা পান নিয়ে আয়, কেমন যেন বমি বমি আসছে। বাবু পান আনতে গিয়ে আর ফিরল না। শওকত সাহেব তাকে আটকে ফেললেন। ইংরেজি বানান ধরতে লাগলেন। মস্কুইটো, এমব্রয়ডারি, ইনকুইজিটিভনেস, এই জাতীয় বানান। বাবু তালগোল পাকিয়ে ফেলতে লাগল। যেটাতেই সে আটকাচ্ছে সেটাই ডিকশনারি খুঁজে বের করতে হচ্ছে এবং 20 বার করে সশব্দে বানান করতে হচ্ছে। রান্নাঘর গুছিয়ে বকুল যখন শোবার ঘরে উঁকি দিল তখন রাত 10টা বাজে। মুনা ঘর অন্ধকার করে শুয়ে আছে। বকুল মৃদুস্বরে ডাকল, আপা। কে? ঘুমাচ্ছ নাকি? না। কি যেন বলবে বলেছিল আমাকে? মুনা একটা লম্বা বক্তৃতা তৈরি করে রেখেছিল, কিন্তু বক্তৃতাটা দেয়া গেল না। সে শুধু বলল, তুই রেহানা আপাকে বলিস আমার বাবা ছবি দিতে রাজি হলেন না। বকুল বলল, এটা কেমন করে বলবো? অন্য কথাগুলো যেমন করে বলিস ঠিক তেমনি বলবি। আপা দারুণ রাগ করবে। রাগ করলে করবে। রাগ কমানোর জন্য একটা বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যাবে? তুই কি বুঝিস বিয়ের? আপা আস্তে, বাবা শুনবে। মাস্টারদের দায়িত্ব হচ্ছে পড়ানো, বিয়ে দেয়া না। যখন সময় হবে তখন আপনাতেই বিয়ে হবে। এই নিয়ে তোরা তো চিন্তা কিসের? আমি আবার কখন চিন্তা করলাম? ছবি দেওয়ার ব্যাপারে তোরা তো আগ্রহ কেন? তুমি বুঝতে পারছো না আপা, খুব রাগ করবে। রাগ করলে করবে। যা, আমার জন্য একটা পান বানিয়ে নিয়ে আয়।
বাবুকে পাঠিয়েছিলাম, সে আর ফিরবে না, আটকে গেছে। আপা নতুন ফ্যান দেখেছ? দেখলাম। বাকের ভাই নাকি এসে অনেকক্ষণ ছিল, অনেক গল্প টল্প করল। কার সঙ্গে করল? বাবার সঙ্গে। বাবা আজ সকাল সকাল ফিরেছিলেন, বাকের ভাই এসেই গল্প জুড়ে দিল। কাল পরশুর মধ্যে একটা কাজের লোকও এনে দেবে বলেছে। এনে দিলে তো ভালোই। তুই যা, পানটা নিয়ে আয়। আমার সাহসে কুলোচ্ছে না, বাবার সামনে দিয়ে যেতে হবে। তুমি নিজেই যাও না আপা। মুনা উঠে বসল। বকুল বলল, মিষ্টি কি জন্যে আনলেন এটাও একটু জিজ্ঞেস করবে, জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছে করলে তুই নিজেই জিজ্ঞেস কর। আমার এত সাহস নেই। বসার ঘর থেকে শওকত সাহেব ডাকলেন, বকুল, বকুল। বকুল মুখ অন্ধকার করে উঠে গেল। শওকত সাহেবের সামনে বাবু কানে ধরে দাঁড়িয়েছিল, তার চোখ লাল। বকুল এসে ঢুকতেই শওকত সাহেব বললেন, পাটিগণিত নিয়ে আয়। টেলিগ্রামে লেখা ছিল, ফরিদা সিরিয়াস, কাম ইমিডিয়েটলি। মামুন ধরেই নিয়েছিল সে মারা গেছে। আলম সাহেবকে যাবার বেলায় বলেও গেল, বোনটা মারা গেছে বোধহয়। মৃত্যুর খবরে লোকজন সবসময়ই হকচকিয়ে যায়। আলম সাহেবও হকচকিয়ে গেলেন। কিভাবে মারা গেছে? সেসব কিছু লিখেনি, অসুস্থ ছিল। ওর মৃত্যুটা আমাদের সবার জন্যই রিলিফ। বড় কষ্টে ছিল। তাই নাকি? জি, বাড়িতে গেলে ঘুমাতে পারতাম না, চিৎকার করতো সারা রাত। চোখে দেখা যায় না এমন কষ্ট। হয়েছিল কি? স্নায়ুর মধ্যে কি যেন হয়েছে, চিকিৎসা নেই কোনো। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েও কিছু হয় না, বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। কথা খুবই সত্যি। মামুন গত 1 বছরে একবার মাত্র গিয়েছিল, একদিন থেকে পালিয়ে এসেছে। সারা রাত উঠানে মোড়া পেতে কাটিয়েছে। ভয়ঙ্কর একটা রাত। এখন বাড়িতে গেলে সেরকম কোনো ঝামেলা হবে না, ঘুমানো যাবে। তাদের গ্রামের বাড়িটি সুন্দর, পাকা দালান, পেছনের পুকুরটি বুজে গেছে, এটা ঠিকঠাক করতে হবে। মুনাকে নিয়ে গ্রামে আসতে হবে, সে কোনোদিন গ্রাম দেখেনি। গ্রাম সম্পর্কে তার ধারণা খুবই খারাপ। মামুন বাড়ি পৌঁছল সন্ধ্যার পর। চারদিকে কেমন অস্বাভাবিক নীরবতা। বসার ঘরের বারান্দায় হ্যারিকেন জ্বালিয়ে কয়েকজন মুরব্বী বসে আছে। মামুনকে দেখেই তারা এগিয়ে এলেন, মৃদুস্বরে কী সব বলতে লাগলেন। কিছুই বোঝা গেল না। মামুনের বড় চাচা বললেন, তোমার লাগি অপেক্ষা, তুমি না আওনে দম বাইর হইতেছে না। যাও ভিতরের বাড়ির যাও, বইনের সঙ্গে কথা কও। ফরিদা বড় খাটটায় পড়ে আছে। ঘরে 2টো হারিকেন, একটা কুপি, অনেক মেয়েদের ভিড়। মামুন ঘরে ঢুকতেই ফরিদার গোঙানি থেমে গেল। সে পরিষ্কার গলায় ডাকল, ভাইজান। মামুন অসহায়ের মতো তাকালো চারদিকে। ভাইজান, বড় কষ্ট। হারিকেনের আলোয় চকচক করছে ফরিদার চোখ। চোখগুলো এখনো এত সুন্দর। ফরিদার শ্বাসকষ্ট শুরু হয়েছে, টেনে টেনে শ্বাস নিচ্ছে। মামুনিকে উচিত ফরিদার কাছে গিয়ে বসা, হাতে হাত রাখা। কিন্তু জন্তুর মতো শব্দ যে করছে, সে কি ফরিদা? একজনকে হারিকেন উঁচু করে ধরলেন, ভালো মতো দেখাতে চান বোধহয়। কি আছে দেখানোর? ফরিদা শ্বাস টানার ফাঁকে ফাঁকে বলল, গত বছর আপনি আসছিলেন, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। আমার মনে কষ্ট হয়েছে। এমন কোনো মনের কষ্ট আছে যা এই তীব্র শারীরিক যন্ত্রণাকে স্পর্শ করতে পারে? মামুন ঘোলাটে চোখে তাকাতে লাগলো চারদিকে। একজন বুড়ো মহিলা বললেন, পশ্চিম দিকে মুখ কইরা দেন, কলমা তৈয় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্বাসকষ্ট সন্ধ্যা রাত্রিতে শুরু হলেও ফরিদা মারা গেল পরদিন সকাল 9টায়। এক একবার কষ্টটা কমে যায়, সে চোখ বড় বড় করে তাকায় সবার দিকে। সেই তাকানো দেখেই মনে হয় সে বুঝতে পারছে সময় ফুরিয়ে যাচ্ছে এবং তার জন্য সে খুশি। সে অপেক্ষা করছে আগ্রহ নিয়ে।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।